গোয়েন্দা গল্প বলতে আপনি কি বোঝেন? সিগারেট ফোঁকা কোনো অতি সিরিয়াস দাদার গল্প, নাকি ঝকঝকে বুদ্ধির কোনো এক ভিক্টোরিয়ান, নাকি হাওড়া ব্রিজের জন্মের সময়কার ধুতি পাঞ্জাবি ক্ল্যাড কোনো এক ভদ্রলোক যাদের অ্যাসিস্ট্যান্টদের ফেভারিট পাস টাইম ল্যাংবোর্ডগিরি করা আর প্যাসিভ স্মোকিং, নাকি মার্কেটারি শিরোনাম, চোখ ধাঁধানো অ্যাকশন, গোলমেলে স্টিরিওটাইপ আর কম দামি হলদে পাতায় ঝিনচ্যাক হিরো? ব্যাপারটা একটু সস্তা শোনাচ্ছে না? সস্তারই বটে, তবে এই সস্তার সাহিত্যই রিডিফাইন করেছে গ্লোবাল পপ কালচারের জাইটগাইস্ট, পাল্প ফিকশন। তবে সে কথায় পরে আসছি, এত তাড়াতাড়ি কাজের কথায় ঢুকে পড়লে কি করে হবে? আগে একটু 200 বছর আগে ফিরে যাই। ঘড়িতে ঢং 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 করে 1840 সাল বাজলো। পুঁজিবাদ ততদিনে জাঁকিয়ে বসেছে পশ্চিমা বিশ্বে। তার আগে যে কটা ইকোনমিক স্ট্রাকচার এসেছে সেগুলোর চেয়ে কয়েকশো গুণ এফিশিয়েন্ট, অ্যাডভান্সড এবং কর্মদক্ষ। ইতিহাসবিদ হবসবমের কথায়, it is only in the 1830s that literature and the arts began to be overtly haunted by the rise of the capitalist society, that world in which all social bonds crumbled except the implacable gold and paper ones of the cash nexus. এবং আমাদের মনে হয় এটা জরুরিও ছিল। এটা না হলে মানব সভ্যতা দুম করে এতটা এগিয়ে যেতে পারতো না। তবে আলটিমেট সিস্টেম বলে তো কিছু হয় না, আর এন্ড অফ হিস্ট্রি বলেও কিচ্ছু হয় না। এই যে বছর দশেক অন্তর অন্তর গ্লোবাল ইকোনমি একেবারে গাড্ডায় পড়ে, এই ট্র্যাডিশন বহু পুরনো। সেই 1840-এর দশকে পুঁজিবাদের যখন ঘোরদৌড় চলছে, তখনই একদিকে পটেটো ফ্যামিন, অন্যদিকে তুমুল বিপ্লবী ইউরোপের নাবিশ্বাস। সেই সময় শ্রমিকদের অবস্থা নিয়ে অ্যালেক্সি ডু টোকাভিল্লা তার জার্নিস টু ইংল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড বইতে বলছেন, "From this foul drain, the greatest stream of human industry flows out to fertilize the whole world. From this filthy sewer, gold flows. Here humanity attains its most complete development and its most brutish. Here civilization works its miracles, and civilized man is turned almost into a savage." অতএব পুরনো ইকোনমিক সিস্টেমগুলো থেকে ক্যাপিটালিজমের এই যে একটা কোয়ালিটেটিভ ব্রেক, গুণগত পরিবর্তন, একটা ডাইনামিক অ্যাচিভমেন্ট, সেটা যেমন অস্বীকার বা অগ্রাহ্য করা যায় না, ঠিক তেমনই এর কন্ট্রাডিকশনগুলোকেও কিন্তু অস্বীকার করা যায় না। এত সব কেন বলছি? কারণ এই সময়েই পাল্পের জন্ম। পাল্প মানে একেবারে সস্তার কাগজে ছাপা, মাস প্রডিউসড, কম খরচায় বানানো, ছেলে ভোলানো, তথাকথিত রদ্দি গল্প। সস্তার কাগজ মানে ওই উড পাল্প দিয়ে বানানো কাগজ আর কি। তবে একটা সতর্কীকরণ, এই ভিডিওতে যদি আপনি একটা লিনিয়ার ন্যারেটিভ বা কনক্লুশন খোঁজেন তাহলে আশাহত হবেন। কনক্লুশন না পেলেও কন্ট্রাডিকশন অবশ্যই পাবেন, মানে কন্ট্রাডিকশন অফ আ কন্ট্রাডিকশন অফ আ কন্ট্রাডিকশন। এবং সেটা ঠিক কীরকম সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। একদম প্রথম যুগের ব্রড সাইড আর ক্রাইম প্যামফ্লেট বাদ দিলে বর্তমান রংচঙে পাল্পের শুরুটা কিন্তু মোটামুটি ওই বিলিতি পেনি ড্রেডফুল আর মার্কিনি ডাইম নভেলসের হাত ধরেই। তাতে যেসব গপ্প থাকতো তা বেশ খানিকটা উদ্ভট এবং সময় বিশেষে বেশ রগরগে। এ বিষয়ে অবশ্য আমাদের সাহিত্য খুব একটা পিছিয়ে ছিল না। সে যুগে ব্রিটিশ মরালিটির এমন দাপট যে নানা রকম বইপত্রের সূত্রে মিথ রটে গেল যে পিয়ানোর নাকি পা ঢেকে দেওয়া হচ্ছে স্রেফ লজ্জা নিবারণের জন্য বিলেতে। সেই যুগেই আমাদের এখানেও রমরমিয়ে চলছে নানা ধরনের গুপ্তকথা, বিশেষ করে হরিদাসের। যাই হোক, এই ধরনের যেসব পাবলিকেশনস, তা সে আপনি বিলেতের গ্রাফ স্ট্রিটই বলুন বা বটতলা বা কেতাবপট্টি, আদপেই অর্গানাইজ ছিল না। আর এই ধরনের ইনফর্মাল কাইন্ডা আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারের জন্য যেটা হলো, এইসব আর্লি পাল্পের চরিত্রগুলো, যেমন ধরুন সুইনি টড, স্প্রিংহিল জ্যাক ইত্যাদি, মানে এদের আর্কিটাইপগুলো যাকে বলে বেশ বারোয়ারি হয়ে উঠলো। মানে ধরুন আজ যে চরিত্রকে নিয়ে এ পাড়ার অমুকবাবু গল্প ফাঁদলেন, কাল আবার ও পাড়ার তমুকবাবু সেই একই চরিত্রকে নিয়ে গল্প ফাঁদলেন। এই ঝিনচ্যাক পটবয়লার লেখার বেশ একটা চমৎকার ফর্মুলা বাতলে দিয়েছিলেন পরের দিকের মার্কিন পাল্প রাইটার লেস্টার ডেন্ট। মানে ওই প্রথমে হিরোকে বিপদে ফেলো, তারপর হিরোকে আরও বিপদে ফেলো, তারপর হিরোকে এমন বিপদে ফেলো যে বেরোনোর পথ প্রায় বন্ধ, আর শেষে হিরোকে একটা এসকেপ দাও আর পাঠককে রেজলিউশন। মানে প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ, কারণ পাল্প প্রচণ্ড ফাস্ট, নো ওয়ার্ডস ওয়েস্টেড। ফ্র্যাঙ্ক গ্রাবার তার দ্য পাল্প জাঙ্গল বইতে বলছেন, দ্য বেস পে রেট অ্যাট মোস্ট পাল্প ম্যাগাজিনস ওয়াজ 1 cent a word. The French publishers paid less, but Standard, Popular, Street and Smith and Muncie usually paid 1 cent a word. আর পাল্পের চরিত্রগুলো এরা কিন্তু অনেক ক্ষেত্রেই ভিলেন হিসেবে ইন্ট্রোডিউসড হলেও পরের দিকে অ্যান্টি হিরো বা ইভেন হিরো পর্যন্ত হয়ে ওঠে।
আলটিমেটলি কিন্তু এদের সমাজের ঊর্ধ্বেই পোট্রে করা হতো, তা সে হিরো বা ভিলেন যাই হোক না কেন। মানে সমাজের ঊর্ধ্বে ব্যক্তি, একেবারেই লার্জার দ্যান লাইফ পার্সোনা, অ্যাজ ইফ তারা তাদের পাহাড় প্রমাণ ট্যালেন্ট আর বুদ্ধি নিয়ে আকাশ থেকে ডিরেক্ট পড়েছে, সমাজের কোনো ভূমিকাই নেই। মানে সেই স্কটিশ হিস্টোরিয়ান টমাস কার্লাইলের গ্রেট ম্যান থিওরির প্রতিধ্বনি, যেটা আমাদের মতে একটা মিথ। উদাহরণ দ্য ভিঞ্চি, জিনিয়াস, সন্দেহ নেই, কিন্তু সেই সময়কার ফ্লোরেন্সের পারিপার্শ্বিক না পেলে তিনি কি আদৌ দ্য ভিঞ্চি হয়ে উঠতে পারতেন? ব্যক্তি বা সমাজ এই দুটোর কোনোটাকেই আইসোলেটেডভাবে গ্লোরিফাই করার কোনো যুক্তি আছে বলে আমাদের মনে হয় না। অবশ্যই এর ব্যতিক্রম আছে, এমন অনেকেই জন্মান যারা নিজের পারিপার্শ্বিককে ছাপিয়ে একটা সাংঘাতিক দারুণ কিছু করে ফেলেন, কিন্তু সেটা তো জেনারেল ট্রেন্ড নয়, সেটা তো মানতেই হবে, তাই না? এই লার্জার দ্যান লাইফ চরিত্রগুলোর দরকার পড়ছে কেন আলটিমেটলি? কারণটা সম্ভবত রাজনৈতিক। পুঁজিবাদের ঘোর দৌড়ে, যেটা সেই সময় খুব জরুরিও ছিল, তার স্বার্থেই সেই সময় ব্যক্তিকে তো সমষ্টির থেকে একটু এগিয়ে না রাখলে চলে না, অন্তত এই ধরনের কালচারাল অ্যাসপেক্টগুলোতে। অন্যদিকে আমেরিকার মতো দেশে, অর্থাৎ যেখানে অনেকবার কালচারাল অ্যাসিমিলেশন হয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, সেখানে একটা সার্বিক অল এনকাম্পাসিং মডার্ন মিথ তার অভাব ছিল। আর এই গ্যাপটাই পূরণ করে পাল্পের হিরো। তারই হাত ধরে উঠে আসছে ভবিষ্যতের পপ কালচার। কিন্তু এই যে পশ্চিমা বিশ্ব এত দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে পড়ছে, ওই 19 শতকের শেষ ভাগ আর কি, চারিদিকে নানা রকমের চমক, তাতে সাধারণ মানুষ শ্রমিকের অবস্থাটা ঠিক কীরকম ছিল দেখুন। মাকড়সা জাল বোনে, মৌমাছি চাক বাঁধে, বিভাররা ড্যাম বানায়, কিন্তু এগুলো এরা করে একেবারেই ইনস্টিংক্টের তাড়নায়। আমরা মানুষরা ক্রিয়েটিভ অ্যানিমেল, আমরা যা বানাই তার একটা নকশা আগে থেকেই কল্পনায় ছোকেনি। কিন্তু সেই সময় ইউরোপ আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাররা দিন গুজরান আর একবেলা খাবার জোটানোর তাগিদেই তাদের ক্রিয়েটিভ পাওয়ারকে একেবারে জলাঞ্জলি দিয়েছেন। বলা ভালো, তাদের শ্রম ক্রিয়েটিভিটিকেও খাবার জোটানোর ইনস্টিংক্টের দাসে পরিণত করতে বাধ্য হয়েছেন। এতে যে তাদের জীবনে একটা এক্সট্রিম মনোটনি, একটা ক্লেদ, একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, সেটা খুবই স্বাভাবিক। আর এই মনোটনি থেকেই তাদের রিলিফ দিচ্ছে পাল্প সাহিত্য, যেমনটা পরবর্তীকালে দিয়েছিল হংকংয়ের কুংফু সিনেমা। পাল্প ম্যাগাজিনের মূল পাঠক কিন্তু এই শ্রমিকরাই। আবার যারা এই ধরনের পাল্প সাহিত্য লিখছেন, তাদের অনেকেরও অনেক সময় নাভিশ্বাস উঠত। পাল্প রাইটার রিচার্ড সেইল বলছেন, I wrote a story a day, 3,000 words, 5,000 words. Sometimes it carried over into the next day if you were doing novelettes. That would be 12,000 words. যদি এই অলমোস্ট ফ্যাক্টরি প্রডিউস ক্রিয়েটিভিটি থেমে যায়, তাহলে you had to keep them coming all the time. Otherwise, you'd starve. যাই হোক, এই যে পাল্প খানিক রিলিফ দিচ্ছে শ্রমিকদের, এর মধ্যে কিন্তু সেই অর্থে কোনো বিপ্লবী স্পিরিট বা র্যাডিক্যাল ব্যাপার নেই, বরং ক্যাপিটালিজমের কন্ট্রাডিকশনগুলোর প্রতি বা সেই কন্ট্রাডিকশনের সিমটমগুলোর প্রতি একটা রিয়াকশান আছে। যেমন ধরুন, এলিট ক্লাসের কোনো একটা প্রাইভেট প্রপার্টি ধ্বংস করছে কোনো এক ভিলেন, এবং গল্পে হয়তো এটাও দেখানো হচ্ছে যে সে এইসব করছে কোনো একটা পরিস্থিতির চাপে, কিন্তু গল্পে এইসব ক্রাইম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব আইসোলেটেড ইন্ডিভিজুয়াল ঘটনা হিসেবেই থেকে যাচ্ছে। বাস্তবে সব ঘটনার পেছনে যে একটা বড় প্রেক্ষাপট বা একটা শ্রেণী রাজনীতি থাকে, সেটা কিন্তু এই ধরনের গল্পে বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে যেটা আবার ওই সোকল ক্যাপিটালিস্ট লিবারেল ল অ্যান্ড অর্ডারের সেই সময়কার একটা পরোক্ষ ডিফেন্স, ওই কন্ট্রাডিকশন। আবার এরই সাথে কিছু ক্ষেত্রে পাল্পের রিয়াকশন হিসেবে উঠে আসছেন সুশীল গোয়েন্দাকুল। এদের গল্পেরও প্লট খুব একটা বদলায় না, শুধু ড্রয়িং রুমে বসে থাকা কয়েকটা চরিত্র আর সেখানেই বসে কেস সলভ করার বুক নি, এইগুলো মোটামুটি সেম, গল্প অনুযায়ী একটু একটু পাল্টাতে থাকে। পাল্পের সাথে এদের মূল তফাৎ একটা নিটোল ন্যারেটিভের একটা সো কল্ড র্যাশনাল বুনোট, একটা ওয়েল ডিফাইন্ড শুরু আর শেষ, তা সেই ক্লোজার অ্যাট দি এন্ড, সেটা যতটাই ফোর্সড বা গাঁজাখুরি হোক না কেন, গল্পের ছত্রে ছত্রে ছড়িয়ে থাকা বাড়াবাড়ি রকমের কোইন্সিডেন্সগুলো না থাকলে এইসব ক্লু অবসেসড সুশীল গোয়েন্দারা যে কী করতেন কে জানে। তবে এগুলোর তো নাকি সাহিত্য গুণ আছে, পাল্পের তো নাকি আবার সেটা নেই। এই যেমন আমাদের দীপক চ্যাটার্জি, বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, যার গল্পের প্লট মাঝে মাঝে একটু ইনকনসিস্টেন্ট, কখনো রাশড, কখনো র্যান্ডম। ক্লু জিনিসটা থাকে, কিন্তু এটা ক্লু অবসেসড ন্যারেটিভের একেবারে অ্যান্টিথেসিস। যার গল্প আমাদের এলিটরা
মলাট ছাড়া পড়তে এখনও বোধহয় একটু লজ্জা পান। পাল্প অ্যাজ আ ফর্ম কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাকনলেজ করে। তথাকথিত গুড লিটারেচারের সুশীল গোয়েন্দা গল্পেও কিন্তু এই প্রত্যেকটা সমস্যা বিদ্যমান কোনো না কোনোভাবে। কিন্তু ওগুলোর তো নাকি আবার সাহিত্য গুণ আছে, তা সেসব গোয়েন্দা গল্প হতে গিয়ে যতই ট্রাভেলগ হয়ে যাক না কেন। বাই দ্য ওয়ে, এই ক্লু অবসেস ন্যারেটিভ নিয়ে বেশ জমিয়ে লিখেছিলেন মার্জরি নিকেলসন দ্য অ্যাটলান্টিক পত্রিকায় সেই 1929 সালে। সুশীল গোয়েন্দাদের এই ঠিক সময় ঠিক জায়গায় চলে আসা ন্যারেটিভটা নিয়ে তিনি বলছেন, often the detective is not a professional at all, or at least not one connected with one of the central bureaus here or abroad. There is Poirot, who is conveniently found upon the blue train at the needed moment, who even was known to settle down in England for a time, growing cabbages, while he waited for murder to be committed. পড়ে দেখতে পারেন অবশ্যই, কিন্তু আমরা তো আবার অনেক ক্ষেত্রেই গোয়েন্দা গল্প পড়েই বড় হয়েছি। এই প্রবন্ধটা হজম করতে কিন্তু একটু সমস্যা হতে পারে, মানে আমাদের তো হয়েইছে। সাবধান, হাই ভোল্টেজের স্পার্ক। তবে পাল্প নিয়ে যখন ভিডিও করছি তখন তো শুধু ঘরে বসে বুলি কপচালে চলবে না, তাই উইকেন্ডে বইপত্রের খোঁজে ঢু মারলাম চার্চ স্ট্রিটে। পেলামও কিছু, যেমন ধরুন এই বইটা। হয়তো অনেকেই জানেন দ্য মল্টিজ ফ্যালকন, 1930 সালের বিখ্যাত বই, লেখক ড্যাশিয়েল হ্যামেট, যার বিখ্যাত গোয়েন্দা স্যাম স্পেড, যাকে নিয়ে বোগার্টের বিখ্যাত সিনেমা। তার আরও যেসব বই চোখ ধাঁধিয়ে দিত ওই একই জনরার, সেগুলোতেও তার পিঙ্কারটন গোয়েন্দা হিসেবে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। কন্ট্রাডিকশন হলো এই যে পাল্প ফিকশন যাদের খানিক ভাবনার রসদ যোগাচ্ছে, মানে সে যুগের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং ক্লাস, সমাজের মূল প্রবলেমসগুলো থেকে কিন্তু তাদের খানিকটা ডিস্ট্র্যাক্টও করছে। মানে হ্যাঁ, মার্জিনালাইজড মানুষদের জন্যই লিটারেচার, কিন্তু সেটাও যেন কীরকম ট্রিভিয়ালাইজড। এই প্যারাডাইমকেও কিন্তু অনেকেই চ্যালেঞ্জ করেছেন। 1933-এর স্লিপার্স ইস্ট উপন্যাসে যেমন বেশ কয়েকজন ওয়ার্কিং ক্লাস চরিত্রের অ্যাসপিরেশনস ধরা পড়ে। আবার এই যে ড্যাশিয়েল হ্যামেট, ইনি কিন্তু একটা সময় যথেষ্ট কমিউনিজম ঘেঁষা হয়ে পড়েছিলেন, সে ছাপ তাঁর গল্পেও আছে। ম্যাকার্থি যুগে তো তাঁকে বেশ বিপদেও পড়তে হয়, এমনকি পরে জেলেও যেতে হয়। আর উনি একা নন, আমেরিকার আরেক বিখ্যাত সাহিত্যিক গাই এন্ডোর, তিনিও প্রায় একই বিপদের মুখে পড়েছিলেন। তার বিখ্যাত উপন্যাস অলমোস্ট পাল্প স্টাইলের দ্য ওয়্যারউলফ অফ প্যারিস, সেটা তো ডিরেক্টলি প্যারিস কমিউনের টালমাটাল প্রেক্ষাপটে লেখা। এই বইটার কাটতি দেখে নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, with a record of 4,030 copies sold in 12 days, The Werewolf of Paris becomes one of the fastest moving of the recent novels. তবে এইরকম উদাহরণ ভুরি ভুরি, পল উইলিয়াম রায়ান, লেন জিনবার্গ, আরও অনেকেই। এ তো গেল বিলেত আমেরিকার কথা। সেই সময় আমাদের বাংলা প্রিপাল্প সাহিত্য কিন্তু খুব পিছিয়ে ছিল না। প্রথম যুগের গুপ্ত কথাগুলো বাদ দিলেও পাঁচকড়িদের দেবেন্দ্র বিজয়, বাঁকাউল্লা বা দীনেন রায়ের রবার্ট ব্লেক তখন বাঙালি মনে একেবারে জাঁকিয়ে বসেছে। এদের আপনি ওই পেনি ড্রেডফুলের সাথে তুলনা করতে পারেন আর কি। আনরিডেবল তকমা তাদের কপালেও জুটেছিল বটে, আজ সেসব যতই অস্বীকার করা হোক না কেন। আবার এই সব বইগুলোতেই মাঝে মধ্যে ঘটতো একেবারে বিশাল রকমের মুদ্রণ বিভ্রাট, যাতে অনেক সময় তাদের মানেটাই পুরো পাল্টে যেত। এইসব ছাপাখানার ভূতদের নিয়ে হেমেন্দ্র কুমার সরকার বলছেন, What surprises one is that there are not many more mistakes in spelling, considering that most of the people in our early presses have been people with little education. তা ভুল থাকুক আর নাই থাকুক, এইসব বই কিন্তু আমাদের 50, 60, 70-এর দশকের পাল্প ফিকশনের আদি অ্যানসেস্টার। দেখুন, 50, 60-এর দশকে আমাদের স্বাধীনতা উত্তর দেশে যখন একটা কালেকটিভ অ্যাংজাইটি ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটা থেকেই অ্যাপিয়ার করছে মডার্ন পাল্পের চরিত্ররা, অন্তত বাংলার কনটেক্সটে তো বটেই। অনেক ক্ষেত্রেই তারা আবার ন্যাশনাল অ্যাসপিরেশনের প্রচার, যেমন বিখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, তার 2 হাতে কন্টেন্ট আর 1 হাতে ফর্ম। আসলে এই পাল্পের কন্টেন্ট অর্থাৎ কিনা গল্প, এটা কিন্তু একেবারেই তার হিস্টোরিক্যাল পিরিয়ডের আর্থসামাজিক প্রোডাক্ট। আর এই কন্টেন্ট সবসময় তার উপযোগী ফর্মকে খুঁজে নেয়, অর্থাৎ কিনা পাল্প ইটসেলফ অ্যাজ আ ফর্ম। কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই যে ফর্ম কন্টেন্টের উপর সব দায়িত্ব ছেড়ে হাত পা গুটিয়ে ভ্যাবলার মতো বসে থাকে। ব্রিটিশ লেখক র্যালফ ফক্স এই প্রসঙ্গে বলছেন, ফর্ম ইজ প্রডিউসড বাই কন্টেন্ট, ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড ওয়ান উইথ ইট, অ্যান্ড দো দ্য প্রাইমেসি ইজ অন দ্য সাইড অফ দ্য কন্টেন্ট, ফর্ম রিঅ্যাক্টস অন কন্টেন্ট অ্যান্ড নেভার রিমেইনস প্যাসিভ। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের এটা মনে হতেই পারে যে মানে মোদ্দা কথাটা কি? এর উত্তর হচ্ছে কিছুই না। পাল্পের কি আদৌ কোনো স্পেসিফিক রাজনৈতিক ফিচার আছে? এই প্রশ্নের বোধহয় কোনো উত্তর হয় না। তবে উত্তর না হলেও কন্ট্রাডিকশন অবশ্যই হয়,
সেই কন্ট্রাডিকশনটাই মানে এতক্ষণ ধরে খোঁজার চেষ্টা করলাম আর কি। কন্ট্রাডিকশন ভালো জিনিস। এই ভিডিওটা করতে আমরা খানিক ইন্সপায়ার্ড হয়েছি একটা সিনেমা, একটা ফিল্ম দেখে গত বছর। হ্যাঁ, মানে গত বছরের একদম প্রথম দিকে আমি সিনেমাটা হলে 2.5 বার দেখেছি। গোয়েন্দা গল্প ছাড়াও আরও বেশ কয়েক ধরনের গল্প এই পাল্প ম্যাগাজিনগুলোতে ছাপা হতো। সেরকমই সেই রকম গল্পেরই একজন লেখককে নিয়ে আমরা ভবিষ্যতে একটা ভিডিও বানাতে চলেছি। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে 2বার প্রেস করবেন, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।